দর্শক, এক সময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কমল পাটেকর। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রিয় মুভিতে অভিনয় করেছেন, যদিও এখন বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্রের অবস্থা তেমন একটা ভালো না। তিনি এখন বর্তমানে কি করছেন বা কিভাবে তার জীবনযাপন চলছে সেই সব প্রসঙ্গে কথা বলবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন অভিনেতা কমল পাটেকর। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। দাদা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা সময় তো এফডিসি দিন আর রাত বোঝা যেত না। ওই রাতে 4 থেকে 5 পার্টির শুটিং হতো, চারোদিকে লাইট জ্বালানো থাকতো। ছোটখাটো শিল্পী হিসেবে আমি একদিন 4 ছবির শুটিং করেছি। এমনও দিন গেছে যে কক্সবাজারতে 15 দিন আউটডোর করে সকালবেলা বাড়িতে যায় দেখি চিঠি যে আজকেই নাইটে সিলেট যেতে হবে। এসব সোনালী যুগ পার হয়ে গেছে। এখন একটা দুঃসময় চলছে চলচ্চিত্রে, কিন্তু ছবি যে হচ্ছে না তা না, ছবি হচ্ছে। এখন যারা চলচ্চিত্র নির্মাণ করতেছে বেশিরভাগই আমাদের মিডিয়ার ডিরেক্টররা করতেছে, বড় বড় ছবি করতেছে, শাকিব খানরে নিয়েও করতেছে। তো ওই সব ছবিতে তাদেরই তো আর্টিস্ট আছে, তাদের আর্টিস্ট বাদ দিয়ে তো আমার মতো কমল পাটেকর একটা ছোটখাটো শিল্পীকে নিবে না। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আর আমাদের ঘরানার এফডিসি, আমাদের ডিরেক্টরদের ছবির সংখ্যা এখন খুব কম। হয়তো 2-4 জন করতেছে, ব্যাটে বলে হয়তো মিলতেছে না, এই জন্য নিচ্ছে না। যেহেতু আমি এবার শিল্পী সমিতির নির্বাচিত ট্রেজারার, শিল্পী সমিতির তো অনেক কাজ আছে, ওগুলো নিয়েই ব্যস্ত আছি। ক্যামেরার সামনে একটু কম আর কি। আসলে একটা আর্টিস্টের তো অভিনয় করাটাই একটা মনের খোরাক বলেন, মনের তৃপ্তি বলেন। একটা শিল্পী ঘরে বসে থাকা যে কত দুঃসময়, দুঃসময় বলতে আমি যে অভাবী লোক তাও না, মনের একটা মানে খোরাক আছে না প্রত্যেকটা মানুষের, এই খোরাকটা পাচ্ছি না আর কি। একটু যদি জানতে চাই যে এই চলচ্চিত্রের যাত্রাটা আপনার কখন হয়েছিল, বা কি প্রত্যাশা নিয়ে আপনি এই চলচ্চিত্রের সাথে জড়িত হয়েছেন, বা কতটুকুই বা আপনার স্বপ্ন পূরণ হয়েছে? এক সময় তো চলচ্চিত্রে আসতাম, ওই এখানে যে পুরাতন গেট ছিল ওই গেটে আইসা দাঁড়ায় থাকতাম সারাদিন আর্টিস্ট দেখার জন্য। তো গাড়ি দিয়ে আর্টিস্টরা ঢুকতো বের হতো, ওইটা দেখেই খুব তৃপ্তি পেতাম যে যাদেরকে পর্দায় দেখি কাছের থেকে দেখলাম। এরকম দেখতে দেখতে একদিন হঠাৎ প্রোডাকশন ম্যানেজার রতন, সে আইসা বলতেছে এফডিসির গেটে যে এই তোমরা শুটিং করবা। তো খুব খুশি হয়ে গেলাম যে শুটিং করাবে, আর্টিস্ট দেখতে আসলাম আর শুটিং করাবে। হ্যাঁ ভাই করব। তো প্রায় 10-15 জনকে আমাদের একটা বড় গাড়িতে বললো উঠো। গাড়িতে উঠে গেলাম, সাভারের যে কোনো একটা জায়গাতে নিয়ে গেল। ছবির নাম ছিল ফকির মজনু শাহ। বিশাল একটা বস্তির শেড বানানো, 2 গ্রুপে দ্বন্দ্ব। ওইখানে মনে করেন যে মাথায় বাড়ি দিল একজন, পড়ে গেলাম নিচে, এই আর কি বস্তির কাজ যা হয় আর কি করলাম। 12টার দিকে একটা করে বনরুটি, একটা করে কলা দিল আমাদের নাস্তা খেতে। তো খুব খুশি হলাম যে শুটিংও করলাম আবার খাওয়াও দিল। প্রোডাকশন ম্যানেজার রতন 20 টাকা করে আমাদেরকে হাতে দিল। মনে মনে খুব খুশি হলাম, ভালোই তো। ওই যে নেশাটা চাপলো। আগে যদি আসতাম এফডিসি 10টা 11টা 12টা বাজে এসে দাঁড়াইতাম, একসময় রাত্রে যেতাম। নেশা ঢুকার পর তার পরের দিনের সকাল 7টার মধ্যে এসে এফডিসি দাঁড়ায় থাকে। এই আর কি চলচ্চিত্রে ঢুকা আমার। তারপরে তো ঢুকার পর তো আর বের হতে পারলাম না আজ পর্যন্ত। আমাকে চলচ্চিত্রে একটা জায়গাতে আনার মানে আর্টিস্ট বানানোর কারিগর, সেটা হলো শাহিন সুমন। যদি একটু ব্যক্তিগতভাবে জানতে চাই যে পরিবারে কে কে আছে বা তারা কি করছে, আর আপনি যেই চলচ্চিত্রে কাজ করছেন এ কারণে আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়ছে কিনা? আমি খুব সুখী মানুষ বর্তমানে। আমার 2টা সন্তান আছে, 2টা সন্তানই ইঞ্জিনিয়ার। বড়টা টেক্সটাইল পাশ করে এখন সিনিয়র মার্চেন্ডাইজার একটা বাইং হাউসে আছেন। ছোট ছেলে বের হয়েছে পাশ করে, হয়তো চেষ্টা চলতেছে ইউরোপের একটা দেশে পাঠিয়ে দিব এর মধ্যেই। ছোট ছেলেটা সে সিএসসি ইঞ্জিনিয়ার। এবং আমার বড় ছেলের ঘরে আমার একটা নাতি আছে, এবং অবসর সময়টা আমার নাতিরে নিয়েই কাটে খুব আনন্দর সাথে। আমার কোনো অভাব নাই, টেনশন নাই, খাচ্ছি দাচ্ছি ঘুরতেছি। দর্শক, কথা বলছি অভিনেতা কমল পাটেকরের সাথে তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। দর্শক, এখন একটু যাব তাদের যে সহকর্মীরা রয়েছেন
যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে চলচ্চিত্রের অনেকেই বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন না। আমরা আবারও আপনার কাছে চলে যাচ্ছি, একটু যদি জানতে চাই যে আমরা দেখেছি একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো একটা স্বাধীনতা পেয়েছে এবং সেই স্বাধীন রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের অনেক সহকর্মীরাই বাংলাদেশে প্রবেশ করতে পারছে না কিংবা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না বা তারা আসছে না, পালিয়ে আছে। আসলে এই জায়গাটা কেন? আসলে আমি নিজেও রাজনীতি করি না, রাজনীতি বুঝি না। আমার ধ্যান ধারণা স্বপ্ন এই চলচ্চিত্র নিয়েই, চলচ্চিত্রে অভিনয় করা। আর যারা রাজনীতিতে জড়িয়ে আছেন তারা তো 2-3টা দল, বড় বড় দল আছে, বিভিন্ন দলে তারা আছেন। এখন যে দল আসে, প্রকৃত শিল্পী আমরা যারা, আমি মনে করি যে সরকার আসবে সেই সরকারের আমাদের জনগণের উপরে যে আদেশ দেন বা যেভাবে চলাফেরা করার কথা বলেন, আমরা ওইভাবেই চলব। কারণ যে যখন আসবে, যেহেতু আমি রাজনীতি করি না, যে সরকার আসবে সে সরকারই ওয়েলকাম আমাদের জন্য। শিল্পী তো সবার জন্য, শিল্পীকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করতে, সেক্ষেত্রে সে একটা সময় পালিয়ে বেড়াবে বা একটা সময় কাজ করবে। এই সংস্কৃতিটা কেন তৈরি হলো বাংলাদেশে? শুধু বাংলাদেশ না, আপনি হলিউড বলেন, বলিউড বলেন, আমরা ওখানেও দেখেছি যে শিল্পীরাও কিন্তু রাজনীতি করে। আপনার ভারতে দেখেন, আপনি পশ্চিমবঙ্গতেই দেখেন, দেব বলেন, আরো অনেক আর্টিস্ট আছে, হিরো হিরোইন, সবাই কিন্তু রাজনীতিতে আছে, তাই না? এবং বিভিন্ন দলীয়ভাবে তারা সংসদেও আছেন। তো এইটা খারাপ কিছু না, রাজনীতি করতেই পারে। কেউ যদি ক্রাইমের সাথে জড়িয়ে যায়, অনীতি কাজে চলে যায়, তাদের তো একটা দেশ জাতি বা আইনের একটা ওইটা তো বিচারাধীন থাকবে বা বিচার করবেই। এখনকার চলচ্চিত্রে আর শিক্ষক কোথায়, কাদের থেকে শিখবো? আইডল বলতে আমি যেহেতু নেগেটিভ রোল করি, রাজীব ভাই, আহমদ শরীফ ভাই, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান ভাই, এখন বর্তমানে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির প্রেসিডেন্ট জনাব মিশা সওদাগর, এরাই তো আমাদের চোখে আইডল। তাদের থেকেই অনেক শিক্ষা নিয়ে আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে জীবন। জানি না কয়দিন আর থাকতে হয়, যেভাবে এক একজন চলে যাচ্ছে তাদের সাথে প্রচুর ছবি করেছি। চলচ্চিত্রে যারা খলনায়ক, এক কথায় পর্দায় যারা খলনায়ক, বাস্তবের মানুষ হিসেবে তারা কেমন যদি একটু জানতে চাই। কারণ পর্দায় আমরা সবসময় দেখি তারা বিভিন্ন নেগেটিভ চরিত্রে কাজ করে, যেহেতু আপনিও অনেক নেগেটিভ চরিত্রে কাজ করেছেন। আমার এই 40-42 বছর আমি দেখেছি নেগেটিভ রোল যারা করে তারা খুব গুণী লোক এবং খুবই ভদ্রলোক, অমায়িক লোক। বাস্তবে তো মানে একটা শিশুর মতো। এটিএম ভাই, সে যে আরবি ভাষায় বিভিন্ন তর্জমা করতেন, বিভিন্ন হাদিসের কথা বলতেন, আপনি মনে হবে যে একটা বড় হাফেজ বা কারি বা একটা মুফতির কাছে আমরা শুনতেছি। অথচ এটিএম শামসুজ্জামান পর্দাতে তো বিশাল একটা নেগেটিভ রোল করে তার অনেক সময় ভক্তরাও তারে বকাবাজি করছে, তাই না? রাজীব ভাই মেনলি খুব ওরে বাবা অমায়িক লোক ছিলেন, খুবই ভালো লোক ছিলেন। আমারে একদিন বলছিল, সে যখন এমডি ছিল, আর কতদিন পরিশ্রম করবি, ছবি টবি কর, আমি তো আছি, এই যে কথাগুলা বলতো, এইসব লোক তো আর এখন নাই। আমাদের মিশা সওদাগর সাহেব হাজি মানুষ, হজ করেছে, ইসলাম সম্বন্ধে তার অনেক কিছু জানা আছে, আমাদেরও অনেক সময় জ্ঞান দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো পর্দায় তো মিশা সওদাগর সবাই জানে। তো আমি খারাপ দেখিনি, নেগেটিভ রোল যারা করে তারা ব্যক্তিগত খুবই ভালো লোক। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম গুণী অভিনেতা, চলচ্চিত্রে একসময় দাপটের সঙ্গে কাজ করেছেন অভিনেতা কমল পাটেকরের সাথে। আমরা এভাবে বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।